দর্শক, আপনারা দেখছেন অধ্যাপক সানজিদা শাহরিয়া ও শাশ্বতী মাথিনের সঙ্গে সাতকাহন আয়োজিত বিশেষ অনুষ্ঠান মনের উঠান। মনের উঠানে আমরা আলোচনা করব বিভিন্ন মানসিক ও সামাজিক সমস্যা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় পর্নোগ্রাফি, আসক্তি। 2 পর্বের এই অনুষ্ঠানের আজ প্রথম পর্ব। কেমন আছেন আপা? ভালো আছি। দর্শকদেরকেও শুভ সন্ধ্যা। আপা, প্রশ্নে চলে যাই। প্রথমেই প্রথম যে প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে পর্নোগ্রাফি আসক্তির সামাজিক প্রভাব, নেগেটিভ যে প্রভাবটা পড়ে সেই প্রভাবটা আসলে কি কি হয়? আচ্ছা। এই প্রশ্নটাই আমার মনে হয় পর্নোগ্রাফিতে সবথেকে প্রথমে আসা দরকার যে এটার সামাজিক প্রভাবটা কি? এবং আমি যদি একটা শব্দ বলি তাহলে এটাকে আমি বলবো মহামারী। এখন কোভিড যেমন বা করোনা যেমন একটা প্যান্ডেমিক অবস্থা তৈরি করেছে বিশ্বজুড়ে, এবং এই প্যান্ডেমিক কিন্তু ১ বছরও এখনো হয়নি। কিন্তু পর্নোগ্রাফি অ্যাডিকশনের এই নীরব মহামারী মানে সময়ের পর সময়, যুগের পর যুগও আমি বলতে পারি, বছরের পর বছর তো অবশ্যই পৃথিবীতে চলছে। আমি ছোট্ট একটা হিসাব দেই, এটা কোভিডের আগে এই বছরের শুরুর দিকে আহ, যেই সার্চ ইঞ্জিনগুলো আমরা ইন্টারনেটে দেখছি তার 25 ভাগ সার্চ ইঞ্জিন পর্নোগ্রাফি খোঁজে। এবং এটা হচ্ছে একটা মানুষের ইন্টারনেটে যাওয়ার প্রথম কারণ, দ্বিতীয় কারণ হিসাবে চতুর্থ কারণ। তার মানে গোটা পৃথিবীর মানুষ যারা ইন্টারনেটে বিভিন্ন কাজে যাচ্ছেন তাদের মধ্যে 1/4 ভাগই এই পর্নোগ্রাফিতে যাচ্ছে। অন্য কোনো কাজ নিয়ে কিন্তু এত বেশি যাচ্ছে না। এই কারণেই এটাকে আমি নীরব মহামারী বলছি। আমরা একটু ছবি একটা দেখাতে চাই মাথিন, দর্শকদের উদ্দেশ্যে। আমরা কি দেখাতে পারি প্রথম ছবিটি? অবশ্যই। দর্শক একটু যদি ছবিটা খেয়াল করে দেখেন, এখানে ৩০৪টা পর্ন ফিল্ম দেখা হয়েছে এবং সেখান থেকে তারা অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করার পরে সেখানে তারা দেখছে যে পর্নোগ্রাফির ভিউয়ার কিন্তু পুরুষ এবং নারী উভয়ই। যেটা আমরা আলাপ করছিলাম সামাজিক প্রভাব। ৭৪% না পুরুষ এবং ২৬% নারী পর্নোগ্রাফির সিনেমাগুলো দেখে। এবং কিভাবে তারা দেখে, এখানে দেখেন একটা বড় অংশ মোবাইল ফোনে। ৬১% তারা মোবাইল ফোনে দেখছে, ২৮% তারা স্ক্রিনে দেখছে এবং ১১% তারা ছোটখাটো অন্যান্য ডিভাইসে দেখছে। কাজেই পর্নোগ্রাফির এই জায়গাটা কিন্তু এখন আমার পকেটে বা হাতের মুঠোয়, মুঠোফোনে চলে এসছে। এবং আপনারা যদি রেভিনিউটা দেখেন সেটা কিন্তু একটা বিশাল অংশের রেভিনিউ। এবং এখানে একটা জিনিস খুব ভয়ঙ্কর, সেটা হচ্ছে আহ, এখানে একটা বড় অংশ তারা ফিজিক্যাল অ্যাগ্রেশন শো করছে। এই যে সিনেমাগুলা তারা দেখলো, সেখানে মনস্তাত্ত্বিকরা দেখলেন এই সিনেমাগুলাতে সহিংস আচরণ, নারীর প্রতি সহিংস আচরণ, যেটা তার পর্নোগ্রাফির যে সেক্স পার্টনার মেল হিসেবে প্লে করছে রোল, সে দেখাচ্ছে 88%। এবং ভার্বাল যে অ্যাবিউজ, ভার্বাল অ্যাগ্রেশন, বাজে কথা বলা, গালি দেওয়া, এই ট্রেন্ডগুলো এখান থেকে আসছে। কাজেই মানুষ যখন পর্নোগ্রাফি দেখছে তখন পুরুষটি কি শিখছে? পুরুষটি শিখছে যে নারীর প্রতি আমি যৌন আচরণে সহিংসতা প্রকাশ করি, এবং আমি তখন যে বিশেষ মুহূর্তের যে ভালোবাসার কথাগুলো, যেই কথাগুলো আমাদের এখানে, আমাদের বৈষ্ণব সাহিত্য, আমাদের গীতগোবিন্দে, আমাদের এই কালচারাল, আমাদের এই যে ভূমিপুত্ররা আগে যে সুন্দর সুন্দর মধুর কথাগুলো বলে গেছেন, সেগুলো কোথায় জানি গালিতে পরিণত হয়ে গেছে এবং কুৎসিত অ্যাবিউসিভ শব্দ হয়ে গেছে। আমি দ্বিতীয় আরেকটা ছবি একটু দেখাতে চাই মাথিন, দর্শকদেরকে। এই ছবিটা যদি দেখেন, এই যতক্ষণে দর্শক আপনারা এই ছবিটা দেখছেন ততক্ষণে সংখ্যাটা দেখেন, 197806 পিপল হ্যাভ লুকড অ্যাট পর্ন। এর মধ্যে এতগুলা মানুষ পর্ন কিন্তু দেখে ফেলেছে, এবং এটা শুধুমাত্র আমেরিকান স্ট্যাটিস্টিক্স, এবং এটা নর্থ আমেরিকান স্ট্যাটিস্টিক্স। বাকি গোটা পৃথিবী কিন্তু বাদ।
কাজেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু ভয়ঙ্কর একটা মহামারী। আমরা যদি নেক্সট ছবিটাতে একটু আসতে চাই মাথিন। আচ্ছা, এবং বিয়ের উপরে কি প্রভাব ফেলছে এটা আমি ইচ্ছা করে একটু পুরানা একটা ছবি দেখাতে চাচ্ছি, যেটা 2002 সালের ডেটা। এবং ডেফিনেটলি আপনি আমি যদি একটু চিন্তা করি, এখন কিন্তু জায়গাটা আরো অনেক বেড়ে গেছে। 2002 সালেই ছিল 68% ডিভোর্স হতো, এবং 56% ছিল তারা অবসেসড, মানে তারা এটার প্রতি, এটা ছাড়া চলতেই পারবে না। তার মানে দুটো সংখ্যাই কিন্তু শতকরা 50%-এর ঊর্ধ্বে। এবং এই কোভিডের পরে 2020-এ যখন করোনা শুরু হলো, এখন কিন্তু এই হার অনেক বেশি। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে আমার কাছে এই পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে যারা আসছেন, এদের কিন্তু একটা বড় অংশের কিন্তু পারিবারিক সম্পর্ক তো নেই, ভেঙে তো গেছেই। এদের কিন্তু, এদের বড় একটা অংশ কিন্তু আহ চাকরিচ্যুতও হচ্ছেন, এবং চাকরিচ্যুত হচ্ছেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, যার কারণেই কিন্তু তারা এখন সামাজিকভাবে এই যে কাউন্সেলিং বা এই জায়গাগুলোতে এগিয়ে আসছে। এবং এটা একটা ভালো জায়গা, আমি বলবো যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে এবং মানুষ এটার থেকে বের হয়ে আসছে। কাজে আমি যদি এক কথায় সামাজিক প্রভাব বলি, শুধু সামাজিক প্রভাবের সাথে সাথে এটার আসলে মনোসামাজিক একটা, যেটা আমরা সাইকো সোশ্যাল বলি, সেটারও একটা বিশাল ইফেক্ট আছে। মাথিন। জি, ধন্যবাদ আপা। খুব গুছিয়ে সুন্দর করে বললেন আপনি। একটু জানতে চাই যে একজন ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত, ঠিক কখন আমরা সেটা বলতে পারি যে তিনি আসক্ত বা আসক্তির পর্যায়ে চলে যাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। ইউজুয়ালি কি হয় মাথিন, যে যখন দেখা যায় না যে বন্ধুরা হয়তো একটু একটু বড় হচ্ছে, তখন হয়তো ওই যে গোপনে একটু সিগারেট টান দিল, তারপর বন্ধুরা একটু একদিন একটু গোপনে সিনেমা দেখে আসলো, ঠিক এরকম করতে যেয়েই কিন্তু আচ্ছা নিষিদ্ধ কিছুর প্রতি যে একটা আকর্ষণ, সেটা নিয়েই কিন্তু হয়তো একটু গোপনে দেখা শুরু করলো, একবার দুবার হয়তো দেখলো। কিন্তু আসক্তি কখন বলবো? একবার দুবার দেখলেই কি আসক্তি হচ্ছে? একবার দুবার দেখলে তো আসক্তি হচ্ছে না। সেজন্যই মাথিন জানতে বলছিল যে আসক্তি কখন বলবো। তো এটা বলার আগে কেন এটাকে আসক্তি বলছি সেটা যদি আমি একটা গল্প দিয়ে বলি। গল্পটা হচ্ছে, কেমব্রিজ ইউনিভার্সিটিতে ওরা একটা পরীক্ষা করলো। ওরা দুই দল মানুষকে সিলেক্ট করলো, এক দল মানুষ যারা পর্নোগ্রাফি দেখে না, আরেক দল মানুষ যারা পর্নোগ্রাফি দেখে। এবং দেখে মানে তারা একদম দেখতেই থাকে দেখতেই থাকে, তারা সেটা না দেখে থাকতে পারে না, বলেই দিচ্ছে যে আমি থাকতে পারছি না। এবং এটাই তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে আমি পর্নোগ্রাফি দেখি এবং না দেখে আমি থাকতে পারি না। দুই দল মানুষের তারা ব্রেইন স্ক্যান করলো। যখন ব্রেইন স্ক্যান করলো, স্ক্যানে দেখা গেল তিনটা জিনিস, একটা হচ্ছে তামাক, একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে অ্যালকোহল। এই তিনটা জিনিস ব্রেইনের একটা জায়গাকে উত্তেজিত করে, পর্নোগ্রাফি ঠিক সেই জায়গাটাকেই উত্তেজিত করছে। এবং সেই উত্তেজিতটা মাদক খেলে যেভাবে, মানে আমি কোকেইন নিলে বা আমি হেরোইন নিলে যেভাবে অ্যাডিক্টেড হব, বা আমি অ্যালকোহল অ্যাডিক্টেড হব, বা আমি কনস্ট্যান্টলি স্মোকিং করতে করতে, কারণ একটা সিগারেট টানলে কিন্তু আমরা তাকে অ্যাডিক্ট বলছি না, চেইন স্মোকার যাদেরকে বলি, একটার পর একটা টেনে যাচ্ছে, ঠিক সেই রকম ভাবে ব্রেইনের ওই জায়গাটা স্টিমুলেটেড হচ্ছে, এবং তখনই আমরা এদেরকে আসক্ত বলছি। আহ, ধন্যবাদ আপা। আপনার সাথে আমিও একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় 4 কোটি বিভিন্ন বয়সী মানুষ মোটামুটি নিয়মিতভাবেই পর্নোগ্রাফি দেখছেন। আর পাশ্চাত্যের ক্ষেত্রে দেখা যায় 18 বছরের নিচে প্রতি 10 জন কিশোরের মধ্যে 9 জন, আর প্রতি 10 জন কিশোরীর মধ্যে 6 জন অন্তত একবার পর্নোগ্রাফি দেখেছে। আর বাংলাদেশে করা খুব ছোট আকারের একটি পরিসংখ্যানে দেখা গেছে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে 77% নিয়মিত পর্নোগ্রাফি দেখে। আমি এই তথ্যটি নিয়েছি প্রথম আলো থেকে। জি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য মাথিন, যে বাংলাদেশে দর্শক আজকে যারা দেখছেন, মাথিনের এই কথাটা আমি একটু আপনাদেরকে আবার জোর দিয়ে বলতে চাই, 77% বাচ্চা পর্নোগ্রাফি দেখে। তার মানে কি?
তার মানে সব বাচ্চাদেরকে তো নিশ্চয়ই ওই যখন তারা একটা স্মল স্যাম্পল সাইজের উপর কাজ করেছে, তারা তো পুরা বাংলাদেশের সবার উপর দেখতে পারে নাই। তার মানে কি আমরা যদি পুরা দেশটাকে খুঁজি তাহলে হয়তো এর থেকে অনেক বেশি চলে আসবে। এবং পর্নোগ্রাফি বলতে তো শুধু ইলেকট্রনিক মিডিয়া, আমি এই যে স্ক্রিনের সামনে বলছি সেটা তো না, এখানে তো প্রিন্ট মিডিয়ারও অনেক ম্যাটেরিয়াল থাকতে পারে, পত্রিকা বা এই জায়গাগুলো থাকতে পারে। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার কাছে একবার একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা ক্লাস 2-তে পড়তো, সে কিন্তু তার অ্যাবিউজের হিস্ট্রি ছিল এবং সে কিন্তু এই জিনিসগুলো দেখেছে, তাকে দেখানো হয়েছে এবং একটা সময় পর সে নিজেই মজা পেয়েছে। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে সে তার ফ্রেন্ডদেরকেও কিন্তু, সে তো আর বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, সে কিন্তু বলছে যে এই জিনিসটা এরকম। আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার যেটা মাথিনের সাথে কিছুক্ষণ আগে আমরা গল্প করছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমার বাচ্চা তখন ক্লাস 2-তে পড়ে। সে আমাকে একদিন এসে বলল যে মাম্মা, সেক্স মানে কি? আমি খুব অবাক হয়ে বললাম যে তুমি এই শব্দটা কোথায় দেখলা? তো তখন সে বলল যে আমি তো, যে ওদের স্কুল থেকে ওয়ান্ডারল্যান্ডে নিয়ে গেছিল, তো সেখানে বাথরুমের মধ্যে লেখা ছিল যে ফর সেক্স কল দিস নাম্বার, এবং সেই নাম্বারটা বাচ্চারা দেখে, বাচ্চারা বের হয়ে সব বাচ্চারা মিলে আলোচনা করছে যে এই জিনিসটা কি, এটাতে তো নিশ্চয়ই একটু নিষিদ্ধ নিষিদ্ধ ভাব, মজার মজার ভাব আছে, একটা যে অজানা কৌতূহল। এবং তখন কিন্তু এক বাচ্চা পরের দিন একটা ভিডিও নিয়ে আসে। কাজেই বুঝতে পারছেন যে ৭৭% যে গল্পটা মাথিন বলছে সেটা আসলে কিন্তু এর থেকে বেশি। এবং আলটিমেটলি বাচ্চারা তখন আবার নিজেরাই বলে যে আচ্ছা ওর মা তো ডাক্তার, তাইলে একটু ওকে জিজ্ঞেস করে আসি যে জিনিসটা কি আসলে ভালো না খারাপ। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের এক্সেসটা অনেক বেশি। বোধহয় মাথিন অনেক জায়গায় আমাদের বজ্র আটুনি ফসকা গেরো হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ৭৭-এরও বেশি সংখ্যক বাচ্চা বোধহয় এখানে মানে এক্সপোজ হচ্ছে এই জিনিসগুলোতে। জি। আপা, পরের প্রশ্নটাতে চলে যাই। সেটি হচ্ছে পর্নোগ্রাফি আসক্তির মনোদৈহিক প্রভাব, শরীর এবং মনে পর্নোগ্রাফি কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে? দারুণ, দারুণ। এবং আমি দর্শকদেরকে বলবো যে এই কথাটা আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় বলতে। আপনারা এটা দেখবেন এবং ডেফিনেটলি এই কথাটা আপনি আপনার পরিবারের অন্য সদস্যদেরকে এবং বাচ্চাদেরকে নিয়ে আলাপগুলো করবেন। নেতিবাচক প্রভাবটা কি? আমাদের ব্রেইনে একটা জায়গা আছে, ব্রেইনটাকে আমরা বিভিন্ন এলাকায় ভাগ করেছি, যেমন ঢাকা শহরের ম্যাপ ভাগ করেছি, ব্রেইনকেও আমরা বিভিন্ন এরিয়াতে ভাগ করেছি। এই এরিয়াটাকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি রিওয়ার্ড সেন্টার। রিওয়ার্ড মানে পুরস্কার। আমরা ভালো কাজ করলে পুরস্কৃত হই, তো ব্রেইনের ওই সেন্টারটা তখন উদ্দীপ্ত হয়, এই রিওয়ার্ড সেন্টার। এখন পর্নোগ্রাফি কি করে, ব্রেইনের এই রিওয়ার্ড সেন্টারটাকে সে উদ্দীপ্ত করে। যখনই রিওয়ার্ড সেন্টারটা উদ্দীপ্ত হচ্ছে, আমি পুরস্কার পেলে কেমন ফিল করব? আমি তো খুশি হব, কাজে ব্রেইন খুশি হয়ে যাচ্ছে। এর ফলে ব্রেইন কিছু পদার্থ তৈরি করছে, বা আমি খুব সোজা ভাষায় বললে কিছু কেমিক্যাল তৈরি করছে। এই যে কেমিক্যালগুলো রিওয়ার্ড সেন্টারে তৈরি হলো পর্নোগ্রাফি দেখার পরে, এখানে যেই জিনিসটা খেয়াল করা দরকার, আমি দর্শকদেরকে যেটা বলবো, যে ধরুন আমি আমার কথা বলে বলি, আমি প্রথমবার যখন দেখলাম আমার ব্রেনটা খুশি হলো, আমি পর্নোগ্রাফি দেখলাম, আমার মজা লাগলো এবং আমার এতটুকু কেমিক্যাল তৈরি করলো। পরের বার কিন্তু আমার ঠিক তত পরিমাণ খুশি হতে, ওই এতটুকু কেমিক্যাল তৈরি করতেই আমার আরো বেশি সময় ধরে পর্নোগ্রাফি দেখতে হবে। তার মানে প্রথমবার রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করতে বা স্টিমুলেট করতে প্রথম ভিউতে আমি যতক্ষণ দেখব, পরের ভিউতে আমার ডিউরেশন বাড়াতে হবে। এটা গেল ১ নাম্বার। ঠিক এটা কার সাথে মিল পায় দর্শক একটু চিন্তা করে যদি বলি, তাহলে দেখবো যে ঘুমের ওষুধের সাথে। আমরা যেমন বলি না যে প্রথমে একটা ওষুধ খেলে হতো, তারপর ১.৫টা ওষুধ খেতে হয়, তারপর ২টা ওষুধ খেতে হয়, এরপর বাড়তেই থাকে বাড়তেই থাকে। ঠিক এই জিনিসটা এরকম, যেটাকে আমরা ডিপেন্ডেন্স বলে ফেলি, যেটা আমরা সবাই বুঝি। এবং মাদক ছেড়ে দিলে যেমন উইথড্রল সিমটম হয়, আপনারা দেখেছেন যে থাকতে পারে না, ও চিৎকার করতে থাকে, যার কারণে মাদকাসক্তরা মেরে ধরে যেভাবে হোক টাকা পয়সা নিয়ে মাদক কিনতে যায়। ঠিক এই উইথড্রল সিমটমটা এখানেও হয়, কারণ ওই যে রক্তে আপনার কেমিক্যালটা তৈরি হচ্ছে না,
যখন কেমিক্যালটা তৈরি হচ্ছে না, খারাপ লাগা তৈরি হচ্ছে শারীরিকভাবে এবং এই উইথড্রয়াল সিমটমটা হচ্ছে। এটুকু পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে যে এর সাথে এই রিওয়ার্ড সেন্টারের সাথেই একটা জায়গা থাকে যেখানে আমাকে মোটিভেট করে, আমাকে ভালো কাজে উদ্দীপ্ত করে। এই রিওয়ার্ড সেন্টার এবং মোটিভেশনের জায়গাটা এটা কিন্তু পাশাপাশি। এখন যখনই আমি পর্নোগ্রাফি দেখব, আমার রিওয়ার্ড সেন্টার উত্তেজিত হবে, তখনই কিন্তু আস্তে আস্তে এই যে মোটিভেশনের জায়গাটা, এই জায়গাটা ব্রেইনের অংশটা সংকুচিত হবে। আমি একটু একটা ছবি দেখাতে চাইবো দর্শকদেরকে। আজকে মাথিন, আমরা যদি ওই ছবিটা একটু দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের হাতের বাম দিকে একদম একটা নর্মাল ব্রেইন, স্বাভাবিক ব্রেইন, এবং মাঝখানে হেরোইন বা ড্রাগ অ্যাডিক্টের ব্রেইন, এবং ডান দিকে পর্ন অ্যাডিক্টের ব্রেইন। আপনি দেখেন যে দুটো ব্রেইনের মধ্যে, আমি ডিটেইলে যাব না অ্যানাটমির কি কি ভাগ, কিন্তু দুটো ব্রেইনের মধ্যে হেরোইন অ্যাডিক্ট এবং পর্ন অ্যাডিক্টের ব্রেইন একদম সেম একটা চেহারা আমাদেরকে দেখাচ্ছে ব্রেইন স্ক্যানে। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আমি ড্রাগস নিচ্ছি, যখন আমি পর্ন দেখছি, আমার ব্রেইনের আকারও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এবং যেই কারণে আমি বলছিলাম যে এই কথাগুলো আসলে সবাইকে বলতে হবে। আমার বাচ্চাটা যদি জানে, বা আমার ভাইটা যদি, বা বোনটা যদি, কারণ আপনারা দেখেছেন যে 26% মহিলারাও কিন্তু পর্ন দেখে, তারা যদি জানতে পারে যে এটাতে আমার ব্রেইনে দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হচ্ছে। এবং আসলে তো সেই জন্যই এই অনুষ্ঠানটা মাথিনের করা, সামাজিক সচেতনতার জায়গা। এই মেসেজটা যদি আমরা সবাইকে দিতে পারি যে তোমার ব্রেইন কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, এবং শুধু সংকুচিত হচ্ছে যে সেটা না, তোমার যে ভালো কথা নেওয়ার জায়গা, এবং একটা সময় দেখবেন ওরা ভালো কথা শুনবে না। কেন শুনবে না? কারণ ওই যে মোটিভেশনের যে জায়গাটা, এরিয়াটা ব্রেইনের, সেই জায়গাটাও কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। কাজেই একটা আছে না যে চোরে না শুনে ধর্মের কথা, তো দেখতে দেখতে ওর মোটিভেশনের জায়গা তো ছোটই হয়ে গেছে। আপনি যতই বলেন ওর কান দিয়ে ঢোকা কিন্তু তখন মুশকিল হয়ে যাবে। আরেকটা ব্যাপার ছিল যে আমরা যখন আগে ছোটবেলায় মেডিকেল কলেজে, যেই আমাদের সেই মানে স্টুডেন্ট লাইফে যখন মেডিকেল কলেজে পড়তাম, তখন কিন্তু আমরা শুনতাম যে ব্রেইন ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট বয়সের পরে বন্ধ হয়ে যায়। এখন কিন্তু বিজ্ঞানীরা বলছে যে না, আপনারা তো জানেন যে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসছে। এখন কিন্তু বলছে ব্রেইন ডেভেলপমেন্ট কিন্তু চলে, এবং দোলনা থেকে কবর পর্যন্ত একদম সত্যিকার অর্থে আমরণ আমাদের ব্রেইন কিন্তু নতুন নতুন জ্ঞান নিতে এবং নতুন নতুন অভ্যাস তৈরি করতে পারে। এই যে নতুন জ্ঞান নিচ্ছি, নতুন অভ্যাস তৈরি করছি, এই অভ্যাস তৈরির গোপন চোরাপথ দিয়ে কিন্তু পর্নোগ্রাফি দেখারও অভ্যাস আমার তৈরি হয়ে যাচ্ছে। এবং এই অভ্যাস যখন তৈরি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যেটা আমাদের ব্রেইনে এফেক্ট করছে। এখন মাথিন একটা খুব সুন্দর কথা বলছিল যে পার্থক্যটা মানে কেন, কি ক্ষতিটা কি করছে। আমি যদি এক কথায় ক্ষতির জায়গাটা বলি, এবং আমি ওই যে সামাজিক ইফেক্টটা ও প্রথমে জিজ্ঞেস করছিল, এই শারীরিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি দুটোকে যদি আমি একটা থালায় তুলে আপনাদেরকে বলতে যাই, তাহলে দেখব যে স্বাভাবিকভাবে যৌন সম্পর্ক স্থাপনে কয়জন লাগে? দুটো মানুষ লাগে। পর্নোগ্রাফিতে কিন্তু দুটো মানুষ লাগে না, এখানে একটা মানুষ লাগে। সামনে হয় একটা স্ক্রিন লাগবে, না হলে একটা ছবি লাগবে। তার মানে হয় আমার একটা ভিডিও লাগবে, অথবা আমার একটা বইয়ের পাতার ছবি লাগবে। এখানে কিন্তু স্বাভাবিক যৌন সম্পর্কে মানুষের অস্তিত্ব নেই। তাহলে প্রথম আমি যাকে ইগনোর করা শুরু করলাম, অস্বীকার করা শুরু করছি, সে হচ্ছে একটা সঙ্গী মানুষ। কাজে ব্রেইন কিন্তু পার্টনার আর এখানে চাচ্ছে না। আমি দর্শকদেরকে এই জায়গাটা একটু সচেতন হতে বলবো যে যারা পর্নোগ্রাফি দেখছেন, আপনার হয়তো ভালো লাগছে না, কারণ আপনার ওই যে মোটিভেশনাল সেন্টার হয়তো যারা বেশি দেখছেন একটু ছোট হয়ে গেছে, শুনতে ভালো লাগছে না। তারপরেও বলবো যে একটু যদি খেয়াল করে শোনেন, সেটা হচ্ছে আপনার ব্রেইন কিন্তু জেনে যাচ্ছে যে আপনার এখানে পার্টনারের কোনো দরকারই নেই। আপনার সম্পর্ক স্থাপিতই হচ্ছে একটা স্ক্রিনের সাথে, অথবা একটা ছবির সাথে। এবং বেসিক কনসেপ্ট পার্টনারকে যখন আমি ইগনোর করছি, তখন কিছুদিন পরে, ধরেন অল্প কিছুদিন দেখার পরে, আপনি কিন্তু দেখবেন আপনার পার্টনারকে আর ভাল লাগছে না। এটা নিয়ে কিন্তু প্রচুর 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 কেস আসে যে আমি দেখা শুরু করেছি,
কিন্তু আগের থেকে বেশি দেখছি, কারণ ওই যে রিওয়ার্ড সেন্টারে আপনি তখন জেনে গেলেন যে কেমিক্যাল তৈরি কমে যাচ্ছে, কাজে বেশি দেখে আমার বেশি বেশি কেমিক্যাল তৈরি করতে হবে। আমি বেশি বেশি করে দেখছি আমার পার্টনারকে কিন্তু আমি খুব ভালোবাসি, ও কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু আমার না ওকে আর ভালো লাগে না। এই কথাটা নিয়ে আমার মনে হয় 100 জনের মধ্যে পর্নোগ্রাফির কেস যদি আসে, 90 জনই এই কথাটা আমাকে বলে যে এখন না আমার আর কেন জানি আমার পার্টনারকে ভালোই লাগে না। এটা একটা জিনিস। 2 নাম্বার জিনিস, আপনার ভালো না লাগলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু পার্টনারেরও কিন্তু আসলে আপনাকে ভালো লাগবে না। কেন? কারণ হচ্ছে আমরা যখন পর্নোগ্রাফি দেখছি, এটা কিন্তু আপনারা জানেন যে পুরা নাটকের মতন মঞ্চস্থ করা হয়। ঠিক আমরা যে এই যে এখন কথা বলছি, মাথিন যখন অ্যাকশন বলছে, মাথিন বলছে আপা শুরু করেন, আমি কিন্তু তখন শুরু করছি। বেসিক্যালি শি ইজ প্লেইং দ্য রোল অফ ডিরেক্টর। তো পর্নোগ্রাফিটাও কিন্তু যখন মঞ্চস্থ হচ্ছে, একজন ডিরেক্টর থাকে, সে অ্যাকশন বললে তারা কতগুলো অঙ্গভঙ্গি করছে, যখন কাট বলছে তখন সেটা বন্ধ করছে। তো ব্যক্তিগত জীবনটা তো সেরকম না। এখন মাথিন আমাকে 1 ঘন্টা বলতে পারে আপা আপনি সুন্দর করে সেজে স্ক্রিনের সামনে বলেন, কিন্তু আমি কি সারাদিন এরকম সুন্দর করে সেজে দর্শকদের সামনে আসতে পারবো? তাই না? কাজে রিয়েল আমি তো আর স্ক্রিনের আমি তো সেম না। তো স্ত্রী যখন দেখছে যে সে সহিংসতা বাড়াচ্ছে, যেটা বলছিলাম আমরা, যে নারীর প্রতি সহিংস আচরণ, প্রথমেই আমরা ছবিটা দেখিয়েছিলাম যে সেই আচরণগুলা স্টিমুলেট করছে, ভার্বাল বাজে কথা বলার জায়গাটা বাড়াচ্ছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ খারাপ ফিল করবে। নারীর প্রতি যে সহিংসতা বাড়াচ্ছে, সেটার সাথে সাথে আমি দর্শকদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে বলবো, 26% মহিলাও কিন্তু দেখেন। তাহলে সেই মহিলারা কিন্তু তার পুরুষ সঙ্গীর প্রতিও এ ধরনের আচরণ করতে পারেন। কাজেই নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে। কাজে আমি শব্দটাকে সঙ্গী হিসেবে বলতে চাই, এবং তাদের কাছে তখন মনে হবে যে এটা একটা ফ্যান্টাসির দুনিয়া। এবার আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, আমার এখনো মনে আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই এসছেন, এবং সে কিছুতেই স্যাটিসফাইড হয় না, এবং বিভিন্নখানে সে বলছে যে সে থাইল্যান্ড এই সেই বিভিন্ন দেশের নাম মনে বলে 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 সে বিভিন্নখানে প্রস্টিটিউটদের ওখানে গেছে, কিন্তু ওই যে ফ্যান্টাসি যেটা তার ব্রেইনে তৈরি হয়েছে সেখান থেকে সে ব্রেক, মানে সে কিছুতেই সেক্সুয়াল জায়গাটা তার ফিল আপ হচ্ছে না, এবং তার স্পাউস তাকে হেল্প করছে বের হয়ে আসতে, এবং তারপর তারা দুজনই একসাথে থেরাপিতে এসেছিল। তো এই যে একটা ব্রেইনের মধ্যে আমি একটা ফ্যান্টাসির দুনিয়া তৈরি করছি যেটা রিয়েলিস্টিক না, এই জায়গাটা থেকে কিন্তু তখন আমার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, এবং ব্রেইনের যে চেঞ্জ যেটা আপনারা দেখছেন, ছবি আমরা দেখলাম, সেই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে হয়। ভয়ঙ্কর বলতে যতটুকু বোঝায়, আমার মনে হয় এটার সাথে যদি আপনারা আরো 4-5টা ভয়ঙ্কর অ্যাড করে এত বড় একটা করতে পারেন, ঠিক সেরকম হয়। মাথিন। ধন্যবাদ আপা। কয়েকটি প্রশ্ন এসছে, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিই। আমি নামটি উল্লেখ করব না, প্রশ্ন যারা করেছেন আমি এই জায়গাতে একটু গোপনীয়তা রাখতে চাইছি। আহ, প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন এরকম এসছে যে কনজারভেটিভ সমাজ ব্যবস্থার কারণে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ পর্নোগ্রাফি আসক্তিতে কোনো ভূমিকা রাখে কি? মানুষের তো নিষিদ্ধ জিনিসের প্রতি, মানে যিনি প্রশ্ন করেছেন তিনি খুব চমৎকার করেই বলে দিয়েছেন যে নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ থাকে। আমি আমার নিজের কথা বলি, আমার মা আচার বানানোর পর আচারের যে বয়মটা আমাকে খেতে দেওয়ার পর আলমারির উপরে উঠিয়ে রেখেছিলেন, কারণ আমি আচারটা পুরো খেয়ে ফেলবো একসাথে। আমার কিন্তু তখন এখনো মনে আছে আমি চেয়ার টেনে বয়ম পেরে আচার খেয়েছিলাম। কাজে না করলে থাকবেই। আবার সাথে এটাকে যদি আমরা ওপেন করে দেই, সেটা আলাদা বিতর্কের বিষয়, সেই প্রসঙ্গে আমরা ঢুকবো না। কিন্তু সেখানে আবার এই যে আমাদের 77% বাচ্চা, যেটা মাথিন বলছিল প্রথম আলোর রিপোর্টে আসছে, তারাও তো দেখে ফেলবে। তাহলে এই জায়গাটার জন্যই কিন্তু আসলে সাতকাহনের এই প্রোগ্রামটা আজকে, যে আমি কোথায় চেক করব, কোথায় ব্যালেন্স করব, সেই বাউন্ডারিটা আমাকে তৈরি করতে হবে। আমরা তো আজকে খারাপ জায়গাটা বুঝলাম, কাজেই আমাকে আমার খারাপ জায়গাটা বুঝে আমি ইনফরমেশন দেব, এবং মানুষের ব্রেন খুব চমৎকার জিনিস, সে কিন্তু ডিসিশন গুলা নিতে পারে। তাকে যখন আমরা খারাপ জায়গাটা বলবো, এবং মাথিন এটা তো মনে হয় ইউটিউবে রেকর্ডেড থাকবে প্রোগ্রামটা, তাই না? তো ব্রেইনের ওই যে ছবিটা যেটা মাথিন দেখিয়েছিল, সেটা যদি দর্শকরা আপনারা একটু দেখান বাচ্চাদেরকে,
আমার মনে হয় দেখালে ভালোই হবে। বাচ্চারা ওই যে আশেপাশে আরেকটা বাচ্চার কাছ থেকে নিষিদ্ধ গোপন গোপন গল্প না শুনে এই প্রোগ্রামটা যদি দেখে, আমার মনে হয় তারা নিজেরাই বুঝবে। নিজের ভালো তো সবাই বোঝে। আপা, আরেকটি প্রশ্ন এসছে, আমি একটু করে নিই। সেটি হচ্ছে, আহ বিকৃত যৌনাচার কি মানুষের সহজাত প্রবৃত্তি? না, মানুষ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা একটা, আমি যদি বলি, কারণ আমরা বিবর্তনের মধ্যে ধাপে ধাপে একদিনে কিন্তু তৈরি হইনি। আমাদের হোমোসেপিয়েন্স যে আমরা প্রজাতিটি, আমাদের হোমোতে তো আরো ছিল, ইরেকটাস ছিল এবং আরো অনেক ভাগ ছিল। আমরা কিন্তু বিবর্তনের মাধ্যমে পরীক্ষিত একটা প্রজাতি এবং আমরা অনেকটুকু ধাপ, চেক, এরার পার করে করে উপরে এসেছি। কাজেই বিকৃতি যদি থাকতো, আমাদের এই আমাদের এই জায়গাটা থাকতো না। বিকৃতি আমরা আসলে মানুষ সেটাকে বলে আমার মনে হয় বিকৃতিকে লাইসেন্স দেওয়া বা বেনিফিট অফ ডাউট দেওয়া, এই জায়গাটা থেকে বের হয়ে আসা দরকার। এবং যদি আপনার সাথে কেউ বিকৃত যৌনাচার করে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। কারণ এখানে একটা খুব, যেটা মাথিন কয়েকদিন আগেই বলছিল যে সেক্স এডুকেশন নিয়ে কথা বলতে চাচ্ছিল, সে বলছিল যে এরকম একটা প্রোগ্রাম হওয়া দরকার। তো এই জায়গাগুলা, এই নলেজগুলা বাচ্চাদেরকে যদি আমরা দিতে পারি, প্রয়োজনে যেটা আমরা জানি না সেটা যদি আমরা কোনো, ওই সাবজেক্টটা যিনি জানেন, যিনি ইংরেজি ভালো জানেন তার কাছে যদি আমি ইংরেজি পড়তে যাই, অঙ্ক ভালো জানেন তার কাছে পড়তে যাই, এই জিনিসগুলোও যদি আমরা জানি, তাহলে আমার মনে হয় এই বিকৃতির জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো। একদম চমৎকার বললেন আপা। আর কয়েকটি কমেন্ট একটু নিয়ে নিই। কমেন্ট এসছে কিছু। আহ, স্বপন মাঝি দাদা আমাদের জানিয়েছেন খুব ভালো আলোচনা হচ্ছে। ধন্যবাদ দাদা, আপনি আমাদের প্রায় নিয়মিত দর্শক। স্বপন দা, ধন্যবাদ দাদা, আমাদের সাথেই থাকুন। আপনাদের থাকাটাই আসলে আমাদেরকে উৎসাহিত করে আরো বেশি। শর্মিষ্ঠা চ্যাটার্জি লিখেছেন, খুব ভালো লাগলো আপনার কথা। ধন্যবাদ আপা, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আব্দুল্লাহ আল মাহমুদ উনি জানিয়েছেন, নাইস লার্নিং ফর ইয়ং জেনারেশন, থ্যাংক ইউ। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, সময়োপযোগী আলোচনা, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সাথেই থাকুন। আব্দুল্লাহ আল মাহমুদ আরেকটি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ফ্যামিলি শুড মোর ফ্রেন্ডলি টু অ্যাভয়েড দিস, ট্রাই টু ফিল আপ দ্য গ্যাপ। জাবেদুল ইসলাম সানিম ভাই লিখেছেন, নাইস ডিসকাশন। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আছেন আমাদের সাথে, এটা আমাদেরকে আরো অনেক উৎসাহিত করছে। ধন্যবাদ, সাথেই থাকুন। আপা, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, একটু জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে আহ, কেন একজন মানুষ এই নেশাটি থেকে বের হয়ে আসতে পারে না? মাথিন, প্রশ্নটা আরেকবার। কেন একজন মানুষ নেশাটি থেকে বের হয়ে আসতে পারে না, পর্নোগ্রাফির নেশা থেকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বের হয়ে একদম পারে না সেটা বলবো না। সেটা চেষ্টা করলে, এবং এটার কিছু প্রসিডিওর আছে, সেটা বোধহয় মাথিনের যেটা প্ল্যানিং, সেটা আগামী পর্বে মাথিন সেটা শেয়ার করবে, যেটা সে বলছিল, তাই না? আর বের হয়ে আসতে পারে না, আসাটা কঠিন কেন, সেটা যেটা মাথিন বলছে, সেই জায়গাটা হচ্ছে খুব কঠিন। বের হয়ে আসাটা বের হয়ে আসাটা খুব কঠিন, কারণ হচ্ছে আমরা যত বেশি পর্নোগ্রাফি দেখব, আমাদের মস্তিষ্ক বা ব্রেইন তত বেশি পর্নোগ্রাফি চাইবে। ঠিক মদের মতন বা মাদকের মতন অথবা ঘুমের ওষুধের মতন। কি হচ্ছে, এটা হচ্ছে যে আমরা তো কিছুক্ষণ আগে যেটা বললাম যে ব্রেইনে একটা কেমিক্যাল তৈরি হচ্ছে, এবং এই কেমিক্যালটা আমাদের রিওয়ার্ড সেন্টার যেটা, সেটাকে উত্তেজিত করছে, এবং প্রতিবার একটু বেশি করে পর্ন দেখতে হচ্ছে, কারণ ওই পরিমাণ উত্তেজিত করতে আর একটু বেশি কেমিক্যাল লাগছে। এখন যখন আমি প্রথমবার দেখলাম, আমার ভাল লাগলো, আমার রক্তে সেই কেমিক্যালটা তৈরি হলো, আমার রিওয়ার্ড সেন্টার উত্তেজিত হলো। পরের বার যখন আমি আবার দেখতে গেলাম,
তখন আমি প্রথমবার যদি 10 মিনিট দেখি, পরের বার আমাকে 15 মিনিট দেখতে হচ্ছে, তাহলে সেই পরিমাণ কেমিক্যাল তৈরি হচ্ছে। তৃতীয়বারে আমাকে 15 মিনিটের জায়গায় হয়তো 20 মিনিট দেখতে হচ্ছে। ব্যাপারটা এটুকু কি, একটু ইন্টারাপ্ট করি আপা, সেটা হচ্ছে ব্যাপারটা কি এরকম যে যখনই আমার নিজেকে মানে এই জায়গায় নিয়ে যেতে হচ্ছে তখনই আমার হচ্ছে পর্নোগ্রাফি দেখতে হচ্ছে, ব্যাপারটা কি এরকম? এক্স্যাক্টলি, আচ্ছা। এক্স্যাক্টলি। এবং আম, আমার ওই পরিমাণ ভালো লাগা তৈরি করতে গেলে প্রতিবারের আমার ডিউরেশনটা বাড়ছে। প্রথমে ছিল এতটুকু, ওই পরিমাণ ভালো লাগায় দ্বিতীয়বার এতটুকু, তৃতীয়বার এতটুকু সময় ধরে ধরে আমাকে পর্নোগ্রাফি দেখতে হচ্ছে। এবং শুধু সেটাই না, এবং পর্নোগ্রাফির বিকৃতি, ওই যে একজন দর্শক বলছিলেন যে বিকৃত যৌনাচার, বিকৃতিটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এটারও কিন্তু গ্রেডিং আছে, আমরা সেই জায়গাগুলোতে বলছি না, সেটা হয়তো অন্য প্রোগ্রামে কোথাও বলা হবে। সেই বিকৃতিটাও কিন্তু তখন এই জায়গাগুলোতে বাড়াতে হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, আমি প্রথম দেখে আমার কেমিক্যাল এতটুকু তৈরি হলো, এরপরে যখন কেমিক্যালটা ব্লাডে নেমে যেতে থাকে, নেমে যেতে 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 একটা জায়গায় যখন একটা সার্টেন একটা লাইনের নিচে আসে, তখন কিন্তু ওই মানুষটি বিষণ্ণ বোধ করতে থাকে, তার খারাপ লাগা তৈরি হয়, তার দুশ্চিন্তা তৈরি হয়, ঠিক ড্রাগসের মতন। ড্রাগসের যখন আমি ড্রাগস নিলাম, ড্রাগসের মাত্রা একটু বেশি থাকলো, এবং ওইটার একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়টা যখন কমতে থাকে, এই যে এই ড্রাগসটা একটা নির্দিষ্ট সময় পরে যখন আমাদের শরীরে আস্তে আস্তে করে জিনিসটা ভেঙে যেতে থাকে, কেমিক্যালের পরিমাণটা, এই যে পর্নোগ্রাফির কেমিক্যালের পরিমাণটা যখন কমে আসতে থাকে, তখন কিন্তু আমার খারাপ লাগাটা বেড়ে যায়। তখন মানুষটি আবার ঘুরে এসে পর্নোগ্রাফি দেখতে থাকে। যখনই দেখতে থাকে সে কিন্তু বলতে পারে না কি হচ্ছে, অবচেতন ভাবে তো মস্তিষ্কে কেমিক্যালটা বেড়ে যাচ্ছে, সে ভালো ফিল করে। এবং প্রথমে হয়তো দিনে একবার দেখতো, তারপর দেখা শুরু করলো দিনে দুবার, তারপর দেখা শুরু করলো দিনে 3বার, এবং বারবার বারবার করে দেখতে 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 এই জায়গাটা কিন্তু ডিউরেশনও বাড়ে। এবং প্রতিবার, যেমন বলি না যে একটা ওষুধ দিনে 3বার খাবেন, তখন দেখা গেল দিনে 6বার দেখছে, তারপর দেখা যাচ্ছে দিনে 8বার দেখছে। আর আমরা যে ছবিটা দেখিয়েছিলাম প্রথমে, একটা ছবির মধ্যে ছিল যে মোবাইলে কিন্তু সব থেকে বেশি মানুষ দেখে, তো মোবাইল তো পকেটের মধ্যেই থাকে, ল্যাপটপটা না হয় আমার খাওয়ার টেবিলে সবার সামনে আমি রাখতে পারি, মোবাইল তো আমি যে কোনো, আমি বাথরুমে নিয়ে যেও দেখতে পারি। তো সেই ঘটনাটা ঘটে, এবং এর ফলে একটা লুপ তৈরি হয়, এবং এই মানুষটার আত্মসম্মান কিন্তু নিজের কাছে কমে। সে কিন্তু নিজের চোখের দিকে কিন্তু তাকাতে পারে না। এবং মাথিন, এটা না আমার একটা খুব মানে অবজারভেশন, যে যারা আসেন এই সমস্যাটা নিয়ে, আমি না সামহাউ দেখি তারা আমার সাথে আই কন্ট্যাক্ট প্রথম দিকে করতে চায় না, কারণ তাদের মধ্যে একটা প্রচন্ড গিল্ট ফিল করে, রাইট? তাদের মধ্যে একটা প্রচন্ড গিল্ট কাজ করে। এবং আমার এই যে খারাপ জায়গাটা, এই গিল্টটা তাকে নিজেকে নিজের কাছে অপাঙ্কেও তৈরি করে, নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। তখন কিন্তু সে সামাজিকভাবেও, আমি যদি আমাকে আত্মসম্মান না দেই, কেউ তো আমাকে গায়ে পড়ে এসে সম্মান দিয়ে যাবে না। সো আস্তে আস্তে সামাজিক সম্মানের জায়গাটাও সে হারিয়ে ফেলে। এবং ব্রেইন কিন্তু এখানে ট্রেইনড হচ্ছে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে একটা মানুষের সাথে না, একটা স্ক্রিন অথবা একটা ছবির সাথে। পার্টনারের কাছ থেকেও সেই জায়গাটা পায় না। এবং অবিবাহিত যদি দেখে, এটা কিন্তু একটা প্রশ্ন আসে, অবিবাহিত যদি কেউ দেখে, তার কিন্তু তখন পার্টনার নিড আর ফিল হয় না। তখন আমি এরকমও দেখেছি যে এসে বলছে যে স্ক্রিন লাগিয়েছে ঘরের মধ্যে, টেলিভিশনের মাল্টিপল স্ক্রিন লাগিয়ে সে দেখছে। প্রথমে একটা স্ক্রিনে হতো তার অর্গাজম, যৌন তৃপ্তি যেটা বলি, পরবর্তীতে তার একাধিক স্ক্রিন লাগাতে হচ্ছে, দেখতে হচ্ছে, আওয়াজগুলো শুনতে হচ্ছে। এবং দর্শক, এখানে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে সিনেমাতে যে আওয়াজগুলো আমরা শুনি, সেগুলো তো ডাবিং করে পরে অ্যাড করা হয়। কাজেই এই যে এটা কিন্তু পুরাটাই নাটক, মঞ্চস্থ। আমার ব্রেইন কিন্তু এই মঞ্চস্থ রিয়েলিটিটাকেই বাস্তব মনে করছে। বাস্তবের সঙ্গী তো এই জিনিসগুলো দিতে পারবে না, কারণ এটা বাস্তবের সাথে কোনো মিলই নেই। এবং এটার ফলে দর্শক যেটা বলছিলেন যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা একটা বড় জায়গা যে ধর্ষণ বেড়ে যাচ্ছে। এবং বিভিন্ন অনুশাসন যেগুলা, নৈতিকতার অনুশাসন, ধর্মীয় অনুশাসন, দর্শকরা কমেন্ট করছেন। আমার কথা হচ্ছে, খুব সহজ একটা কথা যদি আমি বলি, অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমি
যেই জায়গাগুলো আমার নিজের জন্য মঙ্গল এবং মানব জাতির জন্য মঙ্গল, সেটা যদি আমি চিন্তা করে বলি, এবং ধর্মীয় অনুশাসন তো সেই কথাগুলোই বলে, ভালো অবশ্যই। জায়গাগুলোকে যদি আমরা বেছে নিতে পারি, কারোর সাথে তো কারো কোনো বিরোধ নেই, তাই না? আমরা ভালোগুলো যদি বেছে নেই, কিন্তু এই যে পর্নোগ্রাফি, ওরা কিন্তু ভালোটা বেছে নিতে পারে না, কারণ ওই যে মোটিভেশনের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, ব্রেইনই তো ছোট হয়ে যাচ্ছে। যখন ছোট হয়ে যাচ্ছে তখন ওই সংকুচিত ব্রেইনে আপনি কোন অনুশাসনটা ঢুকাবেন? তখন ও ধর্মও বুঝবে না, ও বিজ্ঞানও বুঝবে না। এটাই খুব হচ্ছে আরো ভালো, বেশি দেখতে হবে। খুব ভালো বললেন শাহরি আপা। কথা বলতে বলতে মানে আপনার সাথে কথা, আপনার কথা শুনতে শুনতে আমার একটা প্রশ্ন একটু জাগলো মনে। আহ, সেটি আমি একদমই শেষ প্রশ্নটা আজকের জন্য করছি। সেটি হচ্ছে পর্নোগ্রাফির এই যে ইন্ডাস্ট্রি, আমরা বলে যাচ্ছি যে এর প্রভাব, এর ক্ষতিকর দিক, ব্রেনের এই ইফেক্ট করছে, ওই ইফেক্ট করছে, বাট মূল যে জায়গাটা মানে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি যেটা, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি আমরা যেভাবেই বলি না কেন। হুম। তো এই ইন্ডাস্ট্রি যদি হচ্ছে আহ, সংকুচিত করা না হয় বা এই ইন্ডাস্ট্রি ব্যান্ড না করা হয়, তাহলে কি আসলে আমরা যত কথাই বলি কাজ কি খুব হবে? আমি আপনার কাছে প্রশ্নটা জানতে চাইছি। খুব, মানে এই প্রশ্নটা আমার কাছে মনে হয় শাখের করা উপমাটা দিয়ে আমি প্রশ্নটা শুরু করি। ইন্ডাস্ট্রিটা কখন বাড়ে মাথিন? যখন আমরা দেখি। আমরা দেখলে ইন্ডাস্ট্রি বাড়বে, আমরা যদি না দেখি ইন্ডাস্ট্রি কমে যাবে। আমরা কখন দেখব না? যখন এই ধরনের সচেতনতামূলক কথাগুলো হবে, এবং আমার তো মনে হয় এই কথাগুলো আরো বেশি বেশি করে হওয়া দরকার। যেমন দুটো এপিসোড সাপ্তাহন করছে, এরকম যদি বারে বারে প্রোগ্রামগুলো হয় এবং এই জিনিসগুলো যদি মানুষ জানে, মানুষ যখন সচেতন হবে, মানুষের কিন্তু, মানে মানুষের আমি বলবো ইতিবাচক মনোভাব কিন্তু দারুণ অসাধারণ। মানুষ যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকারক, তখন কিন্তু মানুষ নিজেই বন্ধ করে দেবে। এবং যখন ক্যান্ডিডেট থাকবে না, কাস্টমার থাকবে না, ইন্ডাস্ট্রি তো এমনিই ধস নেমে যাবে। কাজেই আমরা অন্য কি করতে পারলো সেই দিকে আঙ্গুলটা না তুলে আমি আমারটা কি করতে পারি, আজকের আমার এই ইনফরমেশনটা, যেমন আমি আমার সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমি আজকে এখানে বলছি, মাথিন তুমি তোমার সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আজকে তো তুমি এখন একটা গানেরও অনুষ্ঠান করতে পারতে, এবং সেখানে তোমার কিন্তু ভিউয়ার আরো বেশি আসতো গানের অনুষ্ঠানে। তা না করে তোমার মনে হলো যে আমি আমার সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে মানুষকে সচেতনতামূলক অনুষ্ঠানটা করি। তা আমরা যদি একটা একটা মানুষকেও বলতে পারি, সে তো আরেকজনকে বলতে পারে। তিন গোয়েন্দার ওই ভূত থেকে ভূতের মতন আমরা যদি সবাই সবাইকে মেসেজটা দিয়ে দেই, আমার মনে হয় সচেতনতাটা একটা খুব বড় জায়গা। বড় বড় কাজ না করে আমি আমার জায়গা থেকে সচেতনতা তৈরি করে দুটো মানুষকেও যদি জানাই, ওই দুইজন তো দেখবে না, দুজন কাস্টমার তো কমে গেল। এক্স্যাক্টলি, মানে প্রথম প্রথম যেই জায়গাটা রোধ করতে হবে সেটা হচ্ছে আমার ইচ্ছাকে রোধ করতে হবে। এবং আমার ইতিবাচক ইচ্ছাই পারে আসলে ওই ব্যাড জায়গাটা থেকে সরে আসতে। ব্যাপারটা আসলে এরকমই। এক্স্যাক্টলি। আর না হলে তোমার ওই যে ছবি যেটা দেখালে, সেই ছবিটা একটু সবাই যেন মনে করে যে ব্রেনটা ছোট হয়ে যাচ্ছে। আমরা আরেকটা বার দেখাতে পারি ছবিটা। আহ, ছবিটা এইটা ছিল। হ্যাঁ, একদম বাম দিকে ছিল নর্মাল ব্রেইনটা, আর ডান দিকে ছিল আমাদের দুটো ব্রেইনকেই দেখা যাচ্ছে মধ্যে এবং ডান দিকে, যে কিভাবে চেঞ্জ হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশনের জন্য এবং ড্রাগ অ্যাডিকশনের জন্য। এবং ড্রাগ এবং পর্নোগ্রাফির অ্যাডিকশনের ব্রেইনটা ঠিক একই রকম সংকুচিত হয়ে যাচ্ছে। মানে যার কোনো জন্যই পার্থক্য, আসক্তি বলছি। হ্যাঁ কোনো পার্থক্য নেই এতে, এবং ওই ক্ষতিটাই করছে। ড্রাগ অ্যাডিকশন যে ক্ষতিটা একটা মানুষের করে, ঠিক আহ, পরিপূরক ক্ষতিটাই করছে আসলে। জি, ধন্যবাদ শাহরি আপা আপনাকে এত সুন্দর করে গুছিয়ে বলবার জন্য। দর্শক, পর্নোগ্রাফি আসক্তির এই অনুষ্ঠানটির আজকে ছিল প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্ব করতে যাচ্ছি শীঘ্রই। নিশ্চয়ই সে পর্বেও আপনাদেরকে আমরা সাথে পাবো। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত, শুভকামনা সবার জন্য। শুভরাত্রি।